স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং দিনের শুরুতে কিছুটা পজিটিভ ছিল এবং বেশ ভালো একটা মুভমেন্টের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আমরা যদি একটু সূচকের অবস্থানটা দেখি, দিন শেষে লেনদেনের কি চিত্র রয়েছে, সূচকের কোন অবস্থানে থেকে লেনদেনের সমাপ্তি হয়েছে সেটা একটু দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জে। চলুন আমরা একটু সূচকের জন্য অপেক্ষা করছি। দর্শক, আপনারা দেখছেন যে আসলে যদিও দর হারানোর সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, আজকে দর হারিয়েছে ১৮৩টি এবং ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এবং যেমনটা বলছিলাম যে সূচকের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনেরও সমাপ্তি হয়েছে। আপনারা দেখছেন যে ৩৪ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,১৭৪ পয়েন্টে অবস্থান করছে। এবং টার্নওভারের পরিমাণটা একটু দেখে নিব যে দিন শেষে দেখা যাচ্ছে যে ৬৩৩ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে। গত কার্যদিবসে কিন্তু ৬৩৬ কোটি টাকার মতো লেনদেন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দুঃখিত, গত কার্যদিবসে প্রায় ৭০০ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেখানে আজকে লেনদেনের গতি কিছুটা যদিও কমেছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমি প্রথমে শুরু করব আসলে এই যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান যাদের নিয়ে বেশ কিছুদিন ধরে একটা অ্যালার্মিং সিচুয়েশনে ছিল, তাদের মধ্যে ৬টি প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করতে যাচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংক, এবং ৩টি প্রতিষ্ঠানকে আসলে সুযোগ দেওয়া হয়েছে পরবর্তী রিকভারির জন্য। তো এটা নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এর কয়েকটা আসপেক্ট। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে অকার্যকর হয়ে আছে বিগত ১ দশকের বেশি সময় ধরে, এবং এখানে আপনার আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ছিল, দেখভাল করার জন্য যারা জনগণের টাকায় লালিত ও পালিত হচ্ছিল, তারা বিভিন্নভাবে অনৈতিক সুবিধা দিয়ে বা আপনার রাষ্ট্রীয় বন্দোবস্তের মাধ্যমে এইসব আর্থিক প্রতিষ্ঠান থেকে লক্ষ কোটি টাকা লোপাট হওয়ায় কিন্তু এটা অকার্যকর অবস্থায় পড়ে গেছে। এবং এই যে অকার্যকর অবস্থায় পড়ল, এর দায় কিন্তু আপনার সাবসিকুয়েন্ট গভর্নমেন্টের এবং ওই লুটকারীদের, যারা ইভেন এখানে যে পরিমাণ টাকা ছিল, ডিপোজিটরদের যে টাকা ছিল, সেটা তো সরিয়ে নিয়েছি, অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল মার্কেটে এসে এই সব প্রতিষ্ঠানকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়তি দামে বিক্রি করে ইভেন সাধারণ যে ইনভেস্টর, তাদের টাকা নিয়েও হাতিয়ে নিয়ে এখন শর্টকে পড়েছে। দেখুন, এখানে বাংলাদেশ ব্যাংক এখন বর্তমানে যে অবস্থায় আছে, এসব আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করা ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। বাট প্রশ্নটা রয়ে যাচ্ছে, এই যে একটা রাষ্ট্রীয় বন্দোবস্তের মাধ্যমে বা আপনার হচ্ছে একটা রাজনৈতিক সুবিধা নিয়ে এই যে অলিগাররা বা দুষ্কৃতকারীরা শর্টকে পড়ল, যেখানে ডিপোজিটরদের টাকা নিয়ে গেল বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেখান থেকে আপনার ডিপোজিট কালেক্ট করেছে এফডিআর এর নামে, সে টাকা নিয়ে গেল। ইভেন কিন্তু এখানে একটা বিষয় কিন্তু আছে যে এই যে প্রতিষ্ঠানগুলো, এদের বাংলাদেশ ব্যাংক বলছে যে অবসায়নের পর আমানতকারীরা মূল টাকা ফেরত পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মচারী আছেন তাদেরও ওভাবে হচ্ছে সুযোগ সুবিধা, শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা দেয়া দরকার সেটাও কিন্তু তাদের ক্ষেত্রেও দেয়া হবে। তাহলে লুজার হচ্ছে কারা? এই প্রতিষ্ঠানগুলো যেহেতু শেয়ার বাজারে লিস্টেড আছে, সেক্ষেত্রে লুজার হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে যারা ইনভেস্ট করেছে তারা। দেখুন, ওখানটাই আমি আসতে যাচ্ছিলাম যে এই যে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাদেরকে দেখভাল করার জন্য, জনগণের আপনার স্বার্থ রক্ষার জন্য বা অনিয়ম কন্ট্রোল করার জন্য যাদেরকে আপনার মেনটেন করা হচ্ছে, তারা যে ব্যর্থ হলো এবং তারই ফলশ্রুতিতে এই শেয়ার মার্কেট থেকে আপনার সেকেন্ডারি মার্কেটে হোক বা ইভেন আইপিওতে অংশগ্রহণ করে হোক, সাধারণ বিনিয়োগকারীরা যে আপনার লুণ্ঠিত হলো বা তাদের যে আপনার বিনিয়োগ একদম
চলে গেল, তো এর দায় দায়িত্ব কি সরকারের নাই? আর আপনি যে জিনিসটা বলছেন যে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া হবে, হ্যাঁ হয়তো ফেরত দেওয়া হবে, বাট আমাদের মাথায় রাখতে হবে এখন যে ইনফ্লেশনারি রেট, আজকের 10 টাকার যে ভ্যালু, সেটা যদি আপনি 5 বছর পরে ফেরত দেন, তাহলে সেই ভ্যালু 10 টাকা থাকবে কি না? তো এখন এখানে তো অনেকটা এমন অবস্থায় পৌঁছে যায় যে ওই যে গরু মেরে জুতা দানের মতো অবস্থায় চলে যায়, যে আপনি 10 বছর পর ফেরত দিলে কি হয়, যে কটা ব্যাংকে আপনার অকার্যকর ঘোষণা করে নতুন একটা ব্যাংক করা হয়েছে, তার ভিতর ডিপোজিটররা কত পার্সেন্ট এখন পর্যন্ত টাকা ফেরত পেয়েছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং জি, তারপরে হচ্ছে কিছুটা আশ্বাস তো রয়ে গেছে, মানে কিছুটা আশ্বাস তো দিচ্ছে, সেটা কিন্তু শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে দিচ্ছে না। কিন্তু আমরা বরাবরই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। কিন্তু একটা বিষয় আমি হচ্ছে এখানে জানতে চাইবো যে এই কোম্পানিগুলোতে যারা শেয়ার হোল্ডার আছেন, তারা যে লুজার হচ্ছেন, তাদের স্বার্থ রক্ষা যে হচ্ছে না, সেটা আমরা প্রিভিয়াস রেকর্ড থেকে কিন্তু বুঝতেই পারি। কিন্তু আমার একটা প্রশ্ন জানার ছিল যে সেটা আসলে এই যে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা, কিন্তু মিনিমাম স্বার্থ রক্ষা সম্ভব কিনা আপনার মতে? দেখুন, এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার মনে করেন অ্যাবাভ দ্য ল হচ্ছে। এখানে সার্টেন গ্রুপে সরকার দায় দায়িত্ব নিয়ে আপনার ক্ষতিগ্রস্তদের কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছে। তো এখানে এই যে শেয়ার হোল্ডারদের একদম কোনো বেনিফিট থাকছে না। হ্যাঁ, আইনত আপনার একটা কোম্পানি অবসায়নে চলে গেলে শেয়ার হোল্ডারদের কনসেন্টই সেটা অবসায়নে যায় এবং সেখানে তারা কিছু পায় না। বাট এখানে তো রেগুলেটরি ইন্টারফেয়ারেন্স চলছে এবং রেগুলেটরদের বিগত সময় ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা আছে। তো সেটা কগনিজেন্সে নিয়ে এখানে আমার মনে হয় এই দুষ্কৃতকারী, লুণ্ঠনকারী, তাদের যে সম্পদ আছে সেই সম্পদ রিয়ালাইজ করে তো ইনভেস্টরদের দেয়াই যাবে লং টার্মে। ইভেন সরকারও তার নিজস্ব ফান্ড থেকে ক্যাপিটাল মার্কেটের কথা চিন্তা করে দেশের আপনার মনে করেন একটা ইনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্টের উপর কনফিডেন্স মেনটেন করার কথা চিন্তা করে জেনারেল শেয়ার হোল্ডারদের কিন্তু ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে আমার কাছে ব্যক্তিগত মনে হয়। কারণ দেখুন, আমরা কিন্তু এলডিসি তে গ্রাজুয়েশন করে যাচ্ছি, কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বাড়বে। সেখানে যদি শেয়ার মার্কেট পূর্ণতা না পায়, পরিপূর্ণভাবে মার্কেট হিসাবে গড়ে না উঠে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশের ইকোনমি সাফার করবে, মানুষ সাফার করবে। কাজেই ইভেন ইনভেস্টরদের কনফিডেন্স বজায় রাখার জন্য হলেও এখানে সাধারণ শেয়ার হোল্ডারদের কিন্তু কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এটা এক্স গ্রাসিয়া কনসিডারেশনই দিতে হবে, এটাকে আইনের আপনার হচ্ছে মার পেছে ফেলা যাবে না। হ্যাঁ, আইনের মার পেছে অনুসারে এইগুলো অবসায়ন হবে কিনা বা এইগুলা কেন এই অবস্থায় গেল, এই দুষ্কৃতকারীদেরও আপনার মনে করেন রাষ্ট্রের জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং তাদেরকে সাজা নিশ্চিত করতে হবে। তাদেরকে সাজা না দিয়ে শুধুমাত্র জেনারেল শেয়ার হোল্ডারদের অর্থ লুপাটকে আপনার মনে করেন কবর দেয়া, এভাবে অবসায়ন করে, সেটা বোধহয় একটা রাষ্ট্রের নৈতিক দিক থেকে ঠিক হচ্ছে কিনা সেটাও ভেবে দেখার সময় কিন্তু চলে এসেছে। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। গতকালকেই 15টি প্রতিষ্ঠান তাদের ইপিএস প্রকাশ করেছে। এই যে 15টি প্রতিষ্ঠানের ইপিএস এর তথ্য আমার হাতে আছে, এবং আমি যদি একটু এখানে উল্লেখ করি, 15টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 5টি প্রতিষ্ঠানের ইপিএস আমরা গত বছরের তুলনায় আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, একটু ভালো দেখতে পাচ্ছি। বাকি যে 10টি প্রতিষ্ঠান, তাদের ইপিএসই কিন্তু খারাপ গত বছরের তুলনায়। কিন্তু এটা আসলে এই যে বাজারের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এটা তো বাজারের জন্য ডেফিনেটলি একটা সুখকর ইঙ্গিত না, ইতিবাচক ইঙ্গিত না। আপনি জানেন যে সমষ্টিক অর্থনীতি খুবই বাজে অবস্থায় আছে। আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সবচেয়ে যে সেক্টরটায় খুবই দুর্ভাগ্যজনক ভাবে আপনার মনে করেন আন্ডার পারফর্ম করেছে বা দুর্দশাগ্রস্ত হয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক সেক্টর। এবং এই অর্থনৈতিক সেক্টরে দেখেন ব্যবসা বাণিজ্য কিন্তু একদম ফুল এক্সটেন্টে তো দূরের কথা, আপনার 60-70% এক্সটেন্টে অপারেট করছে। আপনার মানুষের বাইং পাওয়ার কিন্তু হিউজ ভাবে এফেক্টেড হয়েছে আপনার দুর্বিসহ মূল্যস্ফীতির জন্য। এরকম একটা অবস্থায় এটা অনেকটা কাঙ্ক্ষিতই ছিল যে কোম্পানিগুলোর আর্নিং অনেকটা ভালো হবে না। এট দ্য সেম টাইম যেখানে শেয়ার মার্কেটে একদম ইনভেস্টরদের কোনো কনফিডেন্স নাই, এই সময় আপনার একটা লিস্টেড কোম্পানিগুলো
পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অনেকটা নেতিবাচক হচ্ছে তুলনামূলকভাবে, সেটা কিন্তু মার্কেটের জন্য অনেকটা নেতিবাচক একটা আহ, আমি মনে করব নেতিবাচক সংবাদ এবং একটা নেতিবাচক প্রভাব তৈরি করার সম্ভাবনা থাকে। আসলে আপনার বক্তব্য শুনেও আমার কাছে তাই মনে হচ্ছে এটা একটা টাইট মানি পলিসির মতো একটা ইঙ্গিত দিচ্ছে এরকম বাজারের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা শেষ করব যে একেবারে 1 মিনিটে একটু শেষ করব, সেটা হচ্ছে যে আমরা যেমনটা হচ্ছে জানি যে প্রতি বছর যেটা দেখি যে এক একটা সময় বিশেষ করে যে জানুয়ারি সেশনে এক একটা সেক্টরের কিন্তু একটা র্যালি দেখি। ঠিক আছে, এবছর কিন্তু বাজারে আমরা সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না যে কোনো একটা সেক্টর নির্দিষ্টভাবে বাড়ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, এটা ওভারঅল যে আমাদের সেকেন্ডারি মার্কেটের উপর আপনার বিনিয়োগকারীদের আস্থাহীনতা, সেটাই কিন্তু রিফ্লেক্ট করে। ইভেন আপনার প্রাইমারি মার্কেট যদি বলেন, গত 1.5-2 বছরে তো কোনো প্রাইমারি মার্কেটের নতুন কোনো লিস্টিংই নাই, তো ওটা তো অলরেডি আপনার মনে করেন ডেড হয়েই আছে অলমোস্ট। আর আপনার সেকেন্ডারি মার্কেটেও বিনিয়োগকারীদের আমরা আস্থা ফেরাতে পারিনি। এখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন খুবই ভালো কাজ করেছেন, কারণ তারা আইনের শাসন আপনার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছে। কারণ আগে যেটা হতো, এখানে আইনের শাসন ছিল না, অনেকটা ওই যে কর্তার গরু খাতায় থাকার মতো, গোয়ালে ছিল না। বাট এত কিছু করার পরেও যেহেতু আপনার অংশীজনদের সাথে ডায়লগ হয়নি, তাদেরকে কনফিডেন্সে আনতে পারেনি, এখানে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা অন্যান্য ইন্টারমিডিয়ারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু খুবই বাজেভাবে আপনার পারফর্ম করেছে এবং ব্যর্থ হয়েছে, যার কারণে কোনো র্যালি তো হচ্ছেই না। রাদার মার্কেটের অবস্থা কিন্তু দিনে দিনে খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছে, সেটাও একটা হতাশার বিষয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।